নমস্কার, আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন নিউজ 18 বাংলা। জেলা সফরে মুখ্যমন্ত্রী 5 জেলার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। রায়গঞ্জে আজ 2 দিনাজপুরের প্রশাসনিক বৈঠক, বুধবার প্রথমে মালদা এবং তারপর বহরমপুরে মুর্শিদাবাদের জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক। বৃহস্পতিবার নদিয়া জেলার প্রশাসনিক বৈঠক, আর বৃহস্পতিবারই কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমে হেলিকপ্টারে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সোমরাজ, কি আপডেট পাচ্ছ? কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন রায়গঞ্জের কর্ণজোড়াতে। সেখানে মূলত উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই দুই জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন। এই প্রশাসনিক বৈঠক থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত দুই জেলার একাধিক প্রকল্প তিনি উদ্বোধন করবেন। পাশাপাশি বিভিন্ন জেলার যারা আধিকারিকরা রয়েছে তারা ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন। আমরা দেখেছিলাম গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া থেকে মালদা পর্যন্ত তিনি ট্রেনে এসেছিলেন, সঙ্গে এসেছিলেন প্রত্যেকটি দপ্তরের আধিকারিকরা। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি দপ্তরের সচিবরা এবং অতিরিক্ত মুখ্য সচিবরা তারা এসে উপস্থিত হয়েছেন। প্রত্যেকটি দপ্তরে মোট 51 জন সচিব রয়েছেন এখনো পর্যন্ত, যেটা নবান্ন সূত্রে খবর। ফলে সব মিলিয়ে যে বৈঠক, এই যে প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ এই দুই জেলা প্রশাসনিক বৈঠক রায়গঞ্জে হবার পর আগামীকাল মালদাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করবেন প্রথমার্ধে, এবং দ্বিতীয়ার্ধে মুর্শিদাবাদের বহরমপুরে প্রশাসনিক বৈঠক করবেন। তারপর বৃহস্পতিবার নদিয়া কৃষ্ণনগরেও নদিয়া জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, ধন্যবাদ তোমায় সোমরাজ। গাড়ি থেকে নেমে হেলিকপ্টারের দিকে যাচ্ছে। এই হেলিকপ্টারে উনি উত্তর দিনাজপুরে রায়গঞ্জের কর্ণজোড়ায় প্রশাসনিক বৈঠক করতে যাবেন। সাসপেনশনের প্রতিবাদ, কাল ধর্নায় সব বিরোধী দল। গান্ধী মূর্তির সামনে ধর্নায় সব বিরোধী সাংসদরা। কাল সংসদ চত্বরে দিনভর বিক্ষোভে বিরোধীরা। গান্ধী মূর্তির সামনে ধর্নায় 12 সাসপেন্ডেড সাংসদ। মালদা এয়ারপোর্টে এসছেন রাজশ্রী মিত্র, জেলা শাসক এবং পুলিশ। 8 ঘন্টা টানা ধর্না এবং বিরোধীদের হুঁশিয়ারি, 23 ডিসেম্বর শীতকালীন অধিবেশনের শেষ দিন যদি সাসপেনশন না তোলা হয়, শেষ দিন পর্যন্ত চলবে ধর্না। রাজীব রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে, বিস্তারিত জানবো রাজীবের কাছ থেকে। রাজীব, দেখো, সংসদ অধিবেশনের যে শীতকালীন অধিবেশন চলছে তার গত সপ্তাহে দেখেছি যে টানা বিরোধীরা ধর্ণা দিয়েছেন, এবং সেই ধর্ণায় 12 জন সাংসদ যাদের সাসপেন্ড করা হয়েছে তারা ছিলেন, এবং আগামী দিনও থাকবে যেটা তৃণমূল কংগ্রেসের সাংসদরা জানিয়েছে। কিন্তু ঘটনা হলো আজকের বড় খবর যে রাজ্যসভার বিরোধী রাজনৈতিক দলগুলোর সমস্ত সাংসদ সেই ধর্ণায় বসবেন, এবং সেটি আগামীকাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। সেক্ষেত্রে খুব স্পষ্টতই রাজ্যসভা বয়কটের পথে বিরোধীরা, কারণ তার মানে রাজ্যসভার পক্ষে কোনো বিরোধী সাংসদ থাকবেন না। সেক্ষেত্রে রাজ্যসভার সাংসদরা রাজ্যসভা বয়কট করছে, কারণ 12 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। সেই সাসপেনশন প্রত্যাহার করতে হবে, এই তাদের দাবি, এবং এই দাবি যতক্ষণ না তাদের মেনে নেওয়া হচ্ছে তারা কিন্তু তাদের দাবিতে অনড় থাকবেন এবং গান্ধী মূর্তির সামনে তারা ধর্নায় বসবেন। এই বিষয়ে তোমাকে আরো একটু জানিয়ে রাখি, সেটি হলো কেন্দ্রীয় সরকারের তরফে আজকে সংসদ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন যে যাদের সাসপেন্ড করা হয়েছে তারা যদি ক্ষমা চেয়ে নেন, নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন, তাহলে তাদের সাসপেনশন তুলে নেওয়া যেতে পারে। অর্থাৎ সরকারও কিছুটা নমনীয় ভূমিকা দেখাচ্ছে এবং বিরোধীরা সেক্ষেত্রে আরো চাপ সৃষ্টি করছে। বেশ, ধন্যবাদ তোমায় রাজীব। আর কৃষক মৃত্যু নিয়ে এবার মুলতবি প্রস্তাব রাহুল গান্ধীর। লোকসভায় মুলতবি প্রস্তাব আনলেন রাহুল। প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়, মৃত কৃষক পরিবারকে ক্ষতিপূরণ, চাকরির দাবি তুললেন তিনি। जैसे पूरा देश जानता है, किसान आंदोलन में तकरीबन 700 किसान शहीद हुए। प्रधानमंत्री जी ने कहा देश से और देश के किसानों से माफी मांगी, और उन्होंने कहा, एक्सेप्ट किया कि उन्होंने गलती की है। 30 नवंबर को एग्रीकल्चर मिनिस्टर से सवाल पूछा गया था कि किसान आंदोलन में कितने किसान शहीद हुए। एग्रीकल्चर मिनिस्टर ने कहा कि उनके पास कोई डेटा नहीं है। हमने पता लगाया, पंजाब की सरकार ने तकरीबन 400 किसानों को कॉम्पनसेशन दिया है 5 लाख रुपए का, और उनमें से 152 किसानों को रोजगार दिया है। ये लिस्ट मेरे पास है।
ये मैं हाउस पे टेबल पे लेकर दूंगा। एक और लिस्ट हमने बनाई है 70 किसानों की जो हरियाणा के हैं, वो भी मैं हाउस पे लेकर दूंगा। तो ये जो प्रधानमंत्री ने माफी मांगी है और जो आपकी सरकार कह रही है कि ये कोई भी किसान शहीद नहीं हुआ है या उनके नाम आपके पास नहीं है, तो ये नाम यहां हैं। और मैं चाहता हूं, ये देख लीजिए, मैं चाहता हूं कि जो इनका हक है और जो प्रधानमंत्री ने कहा है, जो माफी मांगी है, उनका हक पूरा होना चाहिए और उनको कॉम्पेंसेशन और रोजगार मिलना चाहिए। धन्यवाद। धन्यवाद। লোকসভা থেকে কংগ্রেসের ওয়াকআউট। লোকসভায় রাহুল গান্ধীর বক্তব্যের সময় তার মাইক অফ ছিল। অতিরিক্ত সময়ে বলতে চাওয়ায় রাহুল গান্ধীর মাইক অফ করে দেওয়া হয়, এমনটাই অভিযোগ, এবং অধীর চৌধুরীকেও বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ। মাইক অফের প্রতিবাদে লোকসভা থেকে ওয়াকআউট করল কংগ্রেস। রাজীব রয়েছে টেলিফোন লাইনে। রাজীব, ঠিক কি হয়েছিল, হঠাৎ ওয়াকআউট কিসের জন্য? দেখো, আজকে সকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি লোকসভায় একটি অ্যাডজার্নমেন্ট মোশন পেশ করেন। এই মুলতবি প্রস্তাবের বিষয় ছিল কৃষক ইস্যুতে, দুর্দশা ইস্যুতে, এবং গত 1 বছর ধরে যেভাবে কৃষকরা এই কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করেছেন, বেশ, এই আন্দোলন করতে গিয়ে 700 বেশি কৃষকের মৃত্যু হয়েছে, এই বিষয়টি বলতে চান। সেই মতো তাকে বলতে দেওয়া হয়েছিল। রাহুল গান্ধী তার বক্তব্য রাজীব, এর আগে আমরা দেখেছি ডেরেক ওব্রায়েন তিনি বলেছেন রাজ্যসভা টিভি, সংসদ টিভি, সেন্সর টিভি, সেখানে বিরোধীদের দেখানো হচ্ছে না, তাদের বক্তব্য সময় তাদের দেখানো হচ্ছে না। তারপর আজকে কংগ্রেসের এই অভিযোগ, শাসক দল অর্থাৎ কেন্দ্রে যারা শাসক দল তারা কিভাবে নিচ্ছেন, তাদের স্টান্স কি, বারবার তাদের দিকে অভিযোগ উঠছে। শাসক দলের কিছু করার নেই, কিন্তু সরকার অর্থাৎ এক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভা যে টেলিভিশন, সংসদ টিভি, সেই সংসদ টিভিতে এই কংগ্রেসের আজকে ওয়াকআউট এবং এই যে হরিহট্টগোল তা দেখানো হয়নি, এবং সেটা নিয়ে অভিযোগ প্রথম নয়, এর আগে উঠেছে। সেক্ষেত্রে যে কর্তৃপক্ষ তাদের বক্তব্য যে সংসদের ক্ষেত্রে এমন কোনো বিষয় তারা দেখাতে চান না যাতে দেশের পার্লামেন্টের সংসদের ভাবটি ক্ষুণ্ণ হয়, এবং সেই কারণেই এই ওয়াকআউট দেখানো হয়নি। বেশ, রাজীব তুমি আমার সঙ্গে থাকো, আরেকটি গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো। কৃষক ইস্যুতে আরো নরম হলো কেন্দ্র সরকার। সম্ভবত আজই কৃষকদের চিঠি কেন্দ্রের, সম্ভবত ন্যূনতম সহায়ক মূল্যের দাবিও মেনে নেবে কেন্দ্র, অর্থাৎ এমএসপি নিয়ে কৃষকদের যে দাবি ছিল সে দাবিও হয়তো মেনে নেবে কেন্দ্র। আরো নরম হচ্ছে কৃষক ইস্যুতে কেন্দ্র। রাজীব রয়েছে টেলিফোন লাইনে। রাজীব, এবার কি তাহলে এমএসপি অর্থাৎ ন্যূনতম সহায়ক মূল্যের দাবি সেটাও মেনে নিতে চলেছে কেন্দ্র? দেখো, এখনই জোর দিয়ে এই কথাটা বলার সময় আসেনি, তবে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে কেন্দ্রীয় সরকারের তরফে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী এবং নরেন্দ্র সিং তোমর তিনি কয়েকজন কৃষক নেতার সঙ্গে যোগাযোগ করেছেন এবং যোগাযোগ করে তাদের যে দাবি সেই দাবি নিয়ে আলোচনা করেছেন, এবং কৃষকরা যেরকম ভাবে দাবি জানিয়ে আসছিল যে তাদের দাবি যদি লিখিত আশ্বাস দেয় কেন্দ্রীয় সরকার, তাহলে কৃষকরা তাদের বাড়ি ফিরে যেতে পারে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সেটা বিবেচনা করছে। যদি তাদের এমএসপি সহ আরো যে দাবিগুলি রয়েছে, অর্থাৎ হরিয়ানা, উত্তরপ্রদেশে কৃষকদের যে মামলাটা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করা সহ আরো অন্যান্য যে দাবি, সেই দাবিগুলো যদি কেন্দ্রীয় সরকার আশ্বাস দেয় তাহলে কৃষকরা তাদের আন্দোলন শেষ করে। রাজীব, তোমায় একবার থামাবো। হান্নান মোল্লা রয়েছেন আমার সঙ্গে, সর্বভারতীয় কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা। তাহলে তো আপনাদের দাবিতেই সায় দিচ্ছে কেন্দ্র, এমএসপির দাবি ছিল আপনাদের, সম্ভবত মেনে নেবে কেন্দ্র, কি বলবেন? এই দাবি তো মেনে নেওয়ার কথা, গত 10 বছর ধরে বারবার বলে যাচ্ছে মেনে নেবো মেনে নেবো, মেনে নেয়নি বলেই তোমাদের আন্দোলন করতে হলো। মোদি তো অন্তত 200 পাবলিক মিটিংয়ে বলেছিল মেনে নেবে। মোদি যখন চিফ মিনিস্টার কমিটির চেয়ারম্যান ছিল, সেই কমিটি রেকমেন্ড করেছিল এর কানুন হওয়া দরকার। আমরা তো সেইটাই বলছি, তোমাদের রেকমেন্ডেশন তোমরা কার্যকরী করো। সেটা করছে না, যখন করবে তখন মিটে যাবে। আমার দাবি তো ওইটাই যে মিনিমাম সাপোর্ট পায়, যাতে ফসলের যারা উৎপাদক তারা যাতে পায়। হান্নান সাহেব, আপনি এর আগে বলেছিলেন যে যতক্ষণ না সংসদে এই বিল প্রত্যাহারের, আইন প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হচ্ছে ততক্ষণ আপনাদের আন্দোলন থামবে না। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা বলেছিলেন এমএসপি সেটাকে আনতে হবে, তার দিকেও নরম হচ্ছে কেন্দ্র সরকার। তাহলে এবার কি কৃষক সংঘের আন্দোলন থামবে যদি এটা হয়?
আন্দোলন তো থামে না, আন্দোলন অনেকগুলো দাবি আছে। কিছু দাবি মেটে, আবার কিছু দাবি থাকে যেগুলো নিয়ে নেগোসিয়েশন চলে বা পরবর্তী স্তরে অন্যরকম আন্দোলন হয়। তো আন্দোলন আমরা যে 6 দফা দাবি বলেছি, আমার সরকার বলছিল বড় কমিটি 40 জনের সঙ্গে আলোচনা করা সম্ভব না, তো আমরা 5 জনের কমিটি করে দিয়েছি যে ইন্ডিভিজুয়াল কারোর সঙ্গে কথা বলা ভালো না, আপনারা এই 5 জনের সঙ্গে কথা বলুন কমিটি হিসাবে, ফাইসাল্লা করে দিন। সফল হয়ে গেলে যখন আমাদের দাবি মূলত দাবিগুলো মিটবে তখন আন্দোলন আমরা প্রত্যাহার করবো। তবে আন্দোলনের অন্যান্য রূপ থাকবে, অনেকগুলো কৃষকদের দাবি তো শুধু এইগুলো না, ইমিডিয়েট যে দাবি যে নিয়ে আন্দোলন হচ্ছে, তারপরে অন্যান্য দাবি নিয়ে আন্দোলন চলতে থাকবে যেমন চলে গণতান্ত্রিক পদ্ধতিতে। বেশ, এখন ধন্যবাদ। আমরা চাই যে সাংসদের হুঁশিয়ারি মোদির, সাংসদদের হাজিরা নিয়ে ক্রমাগত বিরোধীদের অভিযোগে ক্ষুব্ধ নরেন্দ্র মোদী। নিজেরা না বদলালে আপনি বদল হয়ে যাবে জানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। রাজীব রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, হঠাৎ এতটা ক্ষুব্ধ কেন নরেন্দ্র মোদী, কোন প্রসঙ্গে? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ক্ষুব্ধ হওয়ার কারণ হচ্ছে সংসদে তার দলের সাংসদদের অনুপস্থিতি। যখন সংসদ দিয়ে গোটা দেশ ছাপিয়ে রয়েছে, যখন বিরোধীরা জোট হয়ে সরকার পক্ষকে চেপে ধরার চেষ্টা করছে, যখন একাধিক বিল পাস হচ্ছে, যখন তর্ক বিতর্ক চলছে সংসদে, সেই সময় দেখা যাচ্ছে শাসক দলের বহু সাংসদ তারা অনুপস্থিত। এই বিষয়টি ভালোভাবে নেননি প্রধানমন্ত্রী, এবং তিনি আজকে বলেছেন এবং উদাহরণ দিয়ে বলেছেন যে আপনারা যদি আপনাদের সন্তানদের দায়িত্ব দেন, কোনো কথা বলেন, তারা যদি সেটা অমান্য করে, কথা না শোনে, আপনার এবং খারাপ লাগবে। তেমনই আমার এবং সংসদ বিষয়ক মন্ত্রীরও আপনাদের ব্যবহারে, আপনাদের এই অনুপস্থিতির কারণে আমাদেরও খারাপ লাগে, এবং আপনারা খুব শীঘ্রই কিন্তু বদলে যান। আপনারা নিজেদের এই স্বভাবের পরিবর্তন করুন, তা না হলে কিন্তু আপনারাই বদলে যাবেন। এই বক্তব্য প্রধানমন্ত্রীর মুখ থেকে, এই বক্তব্য ভীষণ তাৎপর্যপূর্ণ এবং হুঁশিয়ারি করা চলে। সেক্ষেত্রে বিজেপি সাংসদরা আশা করা যায় এই প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে তাদের স্বভাব বদল করবে। বেশ, ধন্যবাদ তোমায় রাজীব। क्या किया उसके बारे में उसको पहला नेमिंग करना चाहिए। भाई आपको इस वजह से सस्पेंड कर रहे हैं, ऐसे पूरे 12 लोगों को पूछना पड़ेगा। उसके बाद रेजोल्यूशन मूव होगा, उसके बाद सस्पेंशन होगा, और वो भी उसी दिन होना चाहिए, 11 अगस्त 2021 को ही होना चाहिए था। लेकिन वो घटना को यहां लंबित लाए, हाउस तो प्रोरोग किया। जब हाउस प्रोरोग होता है तब उनको सस्पेंड करने का अधिकार नहीं रहता, क्योंकि पिछले सेशन में जो घटनाएं घटी वो सब लैप्स हो जाते हैं। लेकिन फिर भी उन्होंने 2 चीजें, एक तो प्रोरोग का है, उसी के तहत नहीं कर सकते। दूसरा ये है कि एडजर्नमेंट, अगर हाउस एडजर्न होता तो उनको वो हक मिलता था, लेकिन फिर भी संविधान के तहत भी उनके कदम नहीं है, और रूल्स के तहत भी उनके ये एक्शंस नहीं है। तो ये जो अनडेमोक्रेटिक तरीके से जो सस्पेंड हो रहा है, हम बार बार चेयरमैन से निवेदन कर रहे हैं कि चेयरमैन साहब, आप इस संविधान के रक्षक हो और हमारे मेंबर्स के हकूक को आप हिफाजत करना ये आपका फर्ज होता है। तो भी सरकार के दबाव में है, क्या सरकार नहीं चाहती, सरकार क्या गलत डायरेक्शन उनको दे रही है, हमको मालूम नहीं हो रहा, लेकिन हमको तो बर्खास्त किए। इस मध्य में हम बहुत से चीजें भी उठाना चाहते थे, जैसा कि इन्फ्लेशन का था, नागालैंड का भी था। तो ये चीजें हम जब उठाना चाहते थे तो हाउस ऑर्डर में होना एक, और हमारे 12 सदस्यों को उन्होंने जो सस्पेंड किया है उसको वापस लेना, और उस सदन में उनको चर्चा में हिस्सा लेने के लिए हम उनको विनती कर रहे हैं। तब उन्होंने नहीं माना,
बार बार अर्जन किया और हर एक एक घंटे को अर्जन करते, दिन में कम से कम 6 बार 7 बार अर्जन करते हैं। तो इससे ये लगता है कि सरकार की मंशा सदन को चलाने का नहीं है, डिस्कशन करने का उनकी मंशा नहीं है। और जो लोग वोकल लोग हैं, बात करने वाले लोग हैं, उनको बाहर रख के अगर हम सदन चलाएंगे तो लोग भी हमको पूछेंगे, हमारे सदस्य भी पूछेंगे, भाई हमको तो बाहर आपने रखा है और सदन वैसे ही चल रही है। तो इसलिए हम ये चाहते थे कि तमाम लोग, सभी पार्टी के नेता लोग एक होकर हमने ये निर्णय किया कि जब तक वो अंदर नहीं आएंगे, उनका सस्पेंशन रिवोक नहीं होगा, तब तक हमारी ये जो लड़ाई है ये चालू रहेगी। और ये हम विनती करते हैं उनसे कि ये अच्छा नहीं है, वो वापिस लो और सुगम रीति से सदन चलाए। और दूसरी चीज, अगर किसी वजह से फिर भी वो हठधर्मी करते हैं तो हमको मजबूरन वहां पर जो बैठे हुए लोग हैं उनके सपोर्ट में हम तमाम लोग जाके एक दिन उपवास कर, एक दिन धरना करेंगे। और हम लोकसभा के सदस्यों को भी अपील किए हैं कि जब भी उनको मौका मिलता है कि उस धरना में शामिल हो। तो राज्यसभा के तो लोग रहेंगे ही, और राज्यसभा के साथ साथ लोकसभा के सदस्य भी वहां रहेंगे। तो ये जो हमारी लड़ाई जारी रहेगी और हमारे को दबाने की जो कोशिश चल रही, हमारी आवाज को बंद करने की जो कोशिश चल रही, उसको डेमोक्रेसी में जगह नहीं है। ये ऑटोक्रेटिक है, ये डिक्टेटरशिप है। और आज मोदी जी डिक्टेटरशिप के साथ सदन चलाना चाहते हैं, हुकूमत चलाना चाहते हैं। इसको हम कभी भी होने नहीं देंगे, हम लड़ते रहेंगे। तो इसके बाद हमारे डीएम के नेता है, सभी नेता एक एक दो बात करेंगे, इसलिए मैं उनसे रिक्वेस्ट करूंगा कि वो अपनी बात रखें। डीएमके से तिरुचु शिवाजी अपनी बात रखेंगे। कम আর শিয়ালদা এলাকায় প্রচারে বেরোলেন 50 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী মানস সরকার। এলাকার মানুষদের বাড়ি বাড়ি ঘুরে কথা বললেন প্রার্থী। তোমার মাঠে লেবুতলা পার্কের সামনে মিটিং করব 10 থেকে। তোমার সাথে কথা আছে আমার পরে। আচ্ছা। ইলেকশন মিটুক তারপর। আসি। হ্যাঁ। তো আপনাদের সঙ্গে জিতো থাকবে না। আমার পক্ষ কম নয়। आपको थोड़ा वोट दीजिएगा भाई। एक वोट दीजिएगा। আমার একটা বক্তব্য যে আমি এদল ওদল করিনি, এটা পুরনো কংগ্রেসি অঞ্চল, ভালো কোনো লিডারশিপকে পায়নি বা কাজ করার মানুষকে পায়নি, তাই মানুষ কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছিল। আমাকে একটা সুযোগ দিন, আপনারা আমাকে একটা ভোট দিন, আমি এই ভোট কাজের মাধ্যমে আপনাদেরকে ফিরিয়ে দেবো। মানে বিজেপি কোথাও নেই, এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। লড়াই যতটুকু আছে, একটা ক্ষমতাশীল পার্টি, রাজনৈতিক দল, তারা নিশ্চয়ই জমি ছেড়ে দেবে না আমার জন্য। তো লড়াই এখানে যতটুকু আছে সেটা তৃণমূলের সঙ্গে। 36 নম্বর ওয়ার্ডের সিপিআই প্রার্থী মৌসুমী ঘোষ। মঙ্গলবার প্রচারে নামলেন মৌসুমী, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ। মানুষের মন তো কাজের দিকে রয়েছে, তারা আগে যে পরিষেবা পেয়ে এসছে সেই পরিষেবাটাই পেতে চাইছে। আমি বিশ্বাস করি মানুষকে, এলাকার মানুষের আমি যেভাবে কাজ করেছি এবং মানুষের সাথে যে হৃদ্যতা আমার আছে, তাতে আমি মনে করি মানুষ যদি সঠিকভাবে ভোট দিতে পারে, ভোট যদি সঠিকভাবে হয়, তাহলে নিশ্চয়ই বামেরা ফিরে পাবে। কিন্তু ভোট সঠিকভাবে হবে কিনা সেই সম্বন্ধে আমার খুব ডাউট আছে। কেননা এই মুহূর্ত থেকেই যেভাবে বেশ কিছুদিন ধরে যে হুল্লোড় চলছে বা যেভাবে থ্রেটনিং চলছে, সেখানে মানুষ যদি সঠিকভাবে নিজের ভোট দিতে পারে, তাহলে বামেরা অবশ্যই ফেরত পাবে।